তৃণমূল আসলে কার? কাল কমিশনে দুপক্ষই তাদের জবাব দিতে চলেছে। কার দখলে থাকবে তৃণমূলের প্রতীক এবং তহবিল? ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের জবাব তলব করেছে নির্বাচন কমিশন। কাল বিকেল 5:30টার মধ্যে দুই তৃণমূলের কাছে নথি সহ জবাব তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কাল জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তৃণমূলও তাদের নথি আগামীকাল জমা দিতে চলেছে। আমি দিল্লিতে থাকাকালীনই, তখনও আমি বেরোইনি, মানে আমার এয়ারপোর্টের দিকে রওনা হয়নি, আমি দুটো মেল পাই। 2nd জুলাই 2026 7:22 একটা মেল আসে, আর 7:23 একটা মেল আসে। সেই মেল অবশ্যই ব্রিচ অফ প্রিভিলেজ হবে বলে আমি দেখাবো না, কিন্তু টাইম বলে দিচ্ছি, 7:22 আর 7:23 সন্ধ্যেবেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি দেওয়া হয়েছে। আমাদের সেই চিঠিতেই আমাদের যে রেজিস্টার্ড ঠিকানা, সেই রেজিস্টার্ড ঠিকানায় আমার নামে সেখানে সেই চিঠির কপি আমাকে দেওয়া হয়েছে, আর আমাকে যে কপিটা দেওয়া হয়েছে সেটারও, আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছে তার কপি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। বাজারে এই যারা সারাদিন বুলি আওড়ান, তারা সেদিন কপচেছিলেন যে কোনো চিঠি পাওয়া যায়নি। নির্জলা মিথ্যে কথা, প্যাথোলজিক্যাল লাই। এই নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। এই প্রতীক নিয়ে এটা লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে 11টা অ্যাকাউন্টে যে 1000 কোটি টাকা আছে, যেটা মানুষের টাকা, কাটমানির টাকা, মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা, সেই টাকাটার উপর দখলদারির লড়াই। এই লড়াইয়ে কে সিম্বল পাবে কে সিম্বল পাবে না, এ নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। তবে দেখবেন ভবিষ্যতে ইভিএম বক্সে ওই জোড়াফুল সিম্বলটাই আর খুঁজে পাওয়া যাবে না। কে আসল তৃণমূল? কাল কমিশনে নথি দিয়ে জবাব পেশ করতে চলেছে দুই তৃণমূল। কাল বিকেল 5:30টার মধ্যে দুই তৃণমূলের কাছে নথি সহ জবাব তলব করেছে নির্বাচন কমিশন। ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের লিখিত জবাব চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ঋতব্রত তৃণমূলের দরবারের পর এবার দুপক্ষকে চিঠি দেয় নির্বাচন কমিশন। আমরাই আসল তৃণমূল বলে দুই তৃণমূলের তরফেই দাবি করা হয়েছে। এরই মধ্যে কাল বেলা 12:30টায় নথি নিয়ে কমিশনে যাচ্ছে কালীঘাট তৃণমূল। যদি সত্যি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে আমাদেরই প্রতীক পাওয়া উচিত। তার কারণ আমরা আমাদের সেই স্মারকলিপিতে সেটা তুলে ধরছি যে 98 সালে যখন পার্টি তৈরি হয়, মমতা ব্যানার্জি এবং অজিত পাঁজা এরা দুজন সই করেছে, এবং সেই সময়ই তাদেরই অনুরোধে এই জোড়াফুল প্রতীক এটা দেওয়া হয়েছিল। যারা বিক্ষুব্ধ গোষ্ঠী, তারা হয়তো এতে ছিলেনই না, তৃণমূলে ছিলেন না। ঋতব্রত হয়তো তখন সিপিএমের ছাত্র সংগঠন SFI এর সাথে যুক্ত ছিলেন। গোড়া থেকে যারা রয়েছেন তাদের সঙ্গে প্রতীক থাকা উচিত। তার ফলে এই নতুন হঠাৎ হওয়া গোষ্ঠী, এদের সাথে কোনো সম্পর্কই নেই। ওদের ঋতব্রতর কথা তো বললুম, সন্দীপন, তার বাবা আমাদের পার্টির MLA ছিলেন, স্বর্ণকমল। সে তো এই প্রথম জীবনে MLA হলো, শুধু এরা কি করে দাবি করতে পারে? এদিকে কালীঘাট থানার নোটিশে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তা রক্ষীরা? পুলিশের নোটিশে জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর মাধ্যমে এই নোটিশের জবাব তিনি পাঠিয়েছেন। ফুটবোর্ডে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে কিভাবে যেতে পারে নিরাপত্তা রক্ষী নিয়ে প্রশ্ন তুলে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ পেয়ে 2রা জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় পুলিশ। পুলিশের নোটিশের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষীরা
চলাফেরা করছে এবং যা সেই নিরাপত্তা রক্ষীদের জন্য বিপজ্জনক এবং পথ চলতি মানুষজনের জন্য বিপজ্জনক, তেমনটাই কিন্তু বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার মনে করেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি কালীঘাট থানায় গত 1 তারিখ একটি অভিযোগ দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই অভিযোগ পাওয়ার পর কালীঘাট থানার পুলিশ তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত 2 তারিখ একটি নোটিশ পাঠায় এবং সেই নোটিশে পুলিশের তরফ থেকে যেটা জানতে চাওয়া হয় যে গাড়ির চালক কে, গাড়ির ডিটেলস সমস্ত তথ্য চাওয়া হয় এবং সেটা 3 দিনের মধ্যে জানানোর কথা ছিল। গতকাল রাত 12টার মধ্যে সেই সময়সীমা শেষ হয়েছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট থানাকে লিখিতভাবে সেই নোটিশের উত্তর দিয়েছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং পুলিশ যেটা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নোটিশের যে প্রতিউত্তর দিয়েছে তাতে তিনি লিখেছেন যে তার গাড়ির যে নিরাপত্তা রক্ষীরা ছিল সেই নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা এই বিষয় নিয়ে সমস্ত বিষয়টা বলতে পারবেন এবং যে কটা ভিডিও ক্লিপিংস দেওয়া হয়েছে অভিযোগকারীর পক্ষ থেকে সেই ক্লিপিংসের ডেট এবং সময় সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছেন। সেটা বললে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী ক্ষেত্রে কিন্তু বাকি তথ্য দিতে পারেন, তেমনটাই পুলিশকে জানানো হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তা রক্ষীরা, এই প্রশ্নের উত্তর চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছিল পুলিশের তরফে। আইনজীবীর মাধ্যমে সেই নোটিশের জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি নোটিশের বিরুদ্ধে নোটিশের পক্ষে একটা ওনার বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যটা খুব অদ্ভুত। উনি বক্তব্যে লিখেছেন যে উনি ওই সময় যে সময়ের ঘটনা আমরা বলেছি সেই সময় নাকি উনি নাকি Z+ সিকিউরিটির পেতেন। একটা কথা আমরা পুলিশকেও জানিয়েছি, আমরা পরবর্তীকালে আদালতকেও জানতে চাইব যে Z+ সিকিউরিটি যদি উনি পানও, কথাটা যদি আমরা ধরেও নিই, তাহলে কি ওইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়? প্রোটোকল কি বলছে? প্রোটোকল কিন্তু একেবারেই এই কথা বলছে না। প্রোটোকল অনুযায়ী যদি সিকিউরিটি উনি পেয়েই থাকেন তাহলে গাড়িতে, পেছনের গাড়িতে থাকবে। কোনো আপৎকালীন কন্ডিশন যদি আসে তখন ওনারা বেরিয়ে আসবেন, কিন্তু সেটা আমরা দেখিনি। এইভাবে ঝুলে ঝুলে যাওয়াটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। উনি বলেছেন এটা কেন্দ্রীয় সংস্থা বা ওনাকে যে সিকিউরিটি প্রদান করেন তারা জানাতে পারবেন। পুলিশ আমি বলেছে যে ঠিক আছে, আমরা তাহলে তদন্ত করব, আরও আমরা জানতে চাইব আদৌ এটা সত্যি কি মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডাইরেক্টরেট অফ সিকিউরিটিকে জানানো হবে, নোটিশ করে জানানো হবে। তদন্তকারী সংস্থা আমার মক্কেলকেও এটি নোটিশ পাঠিয়েছেন, সেই নোটিশের জবাবও আমরা দেব। সেই নোটিশে আমরা আরও ভালোভাবে বলবো যে কোন সময়ের ঘটনা ঘটেছিল এবং সেই সময় উনি আদৌ Z+ সিকিউরিটি পেতেন কিনা। 2 তারিখে কালীঘাট থানা একটা নোটিশ পাঠায় অভিষেক ব্যানার্জিকে, তার উত্তর মনে হয় উনি দিয়েছেন। তো সেই উত্তরে উনি যা বলেছেন সেটা অ্যাকচুয়াল ঠিক নয়। পুলিশকে জানিয়েছেন যে উনি Z+ ক্যাটাগরি পান বলে এটা নাকি তার কোনো মানে তার পাওয়ার এটা বিষয় আছে, কারণ এই বিষয়ে সমস্তটাই আপনার ডাইরেক্টর অফ সিকিউরিটিজ জানে। 6/2026 থেকে 14/6/2026 মধ্যেকার ঘটনা এটা পুরোটাই। এবং এই সময় আমি যতটুকু জানি অভিষেক ব্যানার্জির সমস্ত নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়েছিল, এমনকি Z+ ক্যাটাগরি উঠিয়ে নেওয়া হয়েছিল। যদি না উঠিয়েও নেওয়া হয়ে থাকে তাতেও আমি আপনাকে বলছি যে Z+ ক্যাটাগরি যদি উনি থেকেও থাকেন এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিজ যদি তার এই নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেখানেও এটা উনি করতে পারেন না। এটা একমাত্র সম্ভব তখনই যখন এটা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এবং রাজ্যপাল বা আপনার হোম মিনিস্টার এই লেভেলের যখন কোনো একটা ডিগনিটিস আসা যাওয়া করেন, সেই সময় NSG কমান্ডো যারা পান, একমাত্র NSG কমান্ডোই এটা করতে পারেন। এই NSG কমান্ডোর বাইরে কেউ এটা করতে পারেন না। সেবাশ্রয় নিয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ, আর এবার শতপ্রণোদিত তদন্ত শুরু করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো সরকারি অর্ডার কি হয়েছিল, নাকি মুখের কথায় স্বাস্থ্যকর্তারা উপস্থিত ছিলেন সেবাশ্রয়? স্বাস্থ্য দপ্তরের কে এবং কারা সেবাশ্রয়ের সঙ্গে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সেবাশ্রয় যে মেশিনগুলি ছিল সেগুলি কোথা থেকে এসেছিল? সরকারি হাসপাতালের চিকিৎসকদের সেবাশ্রয় যাওয়ার অনুমতি কে দিল? সেবাশ্রয় পরিচালনা করা বা তার বাস্তবায়নের জন্য কোনো লাইসেন্সিং অথরিটি ছিল কি? রেডিয়েশন সেফটি অপারেশনের লাইসেন্স দিল কে? প্রশ্নের উত্তর খোঁজা হবে এই তদন্তে। শীঘ্রই ওনাকে শ্রীঘরে পাঠানো হবে। আগাম গারদ শুভেচ্ছা জানিয়ে রাখছি। স্বাস্থ্য দপ্তর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্য প্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ ডিপার্টমেন্ট বা গৃহ মন্ত্রণালয় পাঠিয়ে দেবো। সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যে ডাক্তার এসেছিল, কোনোটাই সঠিক নয়। মেশিন বাইরে নিয়ে যাওয়ার কোনো লাইসেন্স ছিল কিনা? নর্মালি আলট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে যাওয়া হয় না।
দেখতে হবে সব কাগজপত্র ঠিক আছে কিনা। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্পে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন উপভোক্তা থেকে চিকিৎসক সহ অন্যান্যরা। আর একটার পর একটা দুর্নীতির অভিযোগ সামনে আসার পর এবার কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। যেভাবে অভিযোগ আসছে, সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে, দূর অভিসন্ধি নিয়ে মনে হচ্ছে এগুলো করা হয়েছিল। এবং যেভাবে হোমিওপ্যাথি ডাক্তারদের, ডাক্তারও না ছাত্র যারা, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে এলোপ্যাথি ডাক্তার বলে। তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন, তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবে। যে এর তদন্ত হওয়া উচিত। এই ধরনের একটা দুটো ঘটনাও যদি ঘটে থাকে তাহলে তো এটা হয়ে গেল সেই জব স্ক্যাম হয়ে গেল, অর্থাৎ চাকরি দুর্নীতি হয়ে গেল। সেবাশ্রয় বা দুরাশ্রয়ে যারা গেছিলেন তারা সরকারি চাকরি পেয়েছেন, এই ধরনের ঘটনা ঘটলে এটাও জব স্ক্যাম, এটাও চাকরি দুর্নীতি। শরীর সুস্থ থাকলেও ক্যাম্পে যেতে হতো, না গেলে হুমকি দেওয়া হতো, জল এবং বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুমকি দেওয়া হতো। আবার কখনো অভিযোগ সামনে এসেছে যে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চিকিৎসা করানোর সময়, সেই কোনো প্রতিশ্রুতিই পূরণ হয়নি। আর এবার দক্ষিণ 24 পরগনা নার্সিং হোম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহির ইসলাম কি অভিযোগ করেছেন শুনুন। সেবাশ্রয়ে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রত্যেকটা নার্সিংহোম থেকে বহু কিছু জিনিস দিয়েছে আমাদের। সাউথে ক্যানিং, গোসাবা, বাসন্তী থেকে শুরু করে এই বিষ্ণুপুর বা আমাদের ডায়মন্ড হারবার, সমস্ত নার্সিংহোম, আমাদের ফলতা, সমস্ত হসপিটাল কম বেশি সব সাপোর্ট করেছে। যদি সাপোর্ট না করা হতো, দেখতেন তৎকালীন সময় হয়তো দেখা যেত সমস্ত নার্সিংই বন্ধ করে দিতে পারতো। ওগুলো আমাদের কিছু করার নেই, ইচ্ছার বিরুদ্ধেও আমাদের করতে হয়েছে। থ্রেড কালচার অবশ্যই এটা বলা যেতে পারে, না দিলে আমাদের হসপিটাল বন্ধ হয়ে যাবে। আর জুনিয়র ছেলেদের মেয়েদের এনেছে, তারা কিন্তু জানে না। আমি জানি অনেক জায়গায়, অনেক ইনস্টিটিউশন থেকে, নাম বলতে চাইছি না, তাদের তো কোনো দোষ নেই। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসছে, তাদের আমি জিজ্ঞাসা করেছি, যারা কেউ বলেছে সে সেকেন্ড ইয়ার করছি এমবিবিএস, কেউ থার্ড ইয়ারের, তারা নিজেরাও বলছে যে স্যার আমরা ডক্টর নেই, আমাদের তো এই বলে আনে না, আর আমরা জানিও না। আর ওদের তো কোনো ডিস্টার্ব করে লাভ নেই, ওরা তো ওদের কোনো একটা বাবা মা সন্তান, ওদের তো ফিউচার বলে আছে। আর ওরা কিছু জানেও না, ওদের কোনো ডাক্তার বলে নিয়ে আসাও হয় না, ওদের পেশেন্ট দেখতে হবে সেটাও জানে না। তো যে কোনো জিনিসের হওয়া ভালো, তদন্ত করছেন সেটা আমি স্যালুট জানাই। কারণ হচ্ছে ফেক জিনিসটা বা মিথ্যা জিনিস যেটা করিয়েছে, কেউ বা কারা করিয়েছে, আজকে যদি দিনে বলেন আপনারা যে এই চিকিৎসাটা ভুল হয়েছে, বাচ্চা বাচ্চার ছেলে মেয়েদের এনেছে, তারা কি জানে, তাদের কি দোষ? আদৌ তো তারা তো ডক্টর নয়, তাদের এনে কাজ করানো হচ্ছে বাই প্রেসারে, ভয়েতে অনেকে এসছে। এবং সে চিকিৎসা কেন্দ্রে এসে সে কি ওষুধ দিয়েছে, একটা জুনিয়র ছেলে, জুনিয়র ডাক্তার, সে কি জানবে যে এই ওষুধটা দেওয়া হয়েছে বা এই ওষুধটা কিসের ওষুধ, সে ওই সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল না, কারণ তারা পরিপূর্ণ ডক্টর নয়। এটা তো অন্যভাবে হয়েছে, সেটা সবই বুঝতে পারছেন। তদন্ত দরকার আছে, তদন্ত করুক। যারা সত্যিকারের, যাদের ইনস্ট্রাকশনে যারা করিয়েছে এই ফেকবাজি কাজ, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এবারে আপনাদের দেখাবো একজন খোদ সরকারি চিকিৎসক, তিনি অভিযোগ করছেন যে সেবাশ্রয় ক্যাম্পে কিভাবে দুর্নীতি করা হতো, নিয়ম ভাঙা হতো। বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও অভিযোগ সরকারি হাসপাতালের পরিবর্তে ঘুরিয়ে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করা হতো। এরপর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হতো কোটি কোটি টাকা। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্ব সামলানো সরকারি এই চিকিৎসক। অভিষেক ব্যানার্জি তো প্রাইম অ্যাকিউজড পারসন, তার সঙ্গে লোকাল যে সমস্ত অপারেশন অ্যাসেটগুলো ছিল পলিটিক্যাল লেভেলে, যেমন দিলীপ মণ্ডল, জাহাঙ্গীর খান, মেহবুব গাইনি, এরকম প্রায় গোটা 12-13 জন রয়েছেই, গোপাল সাহা, যেমন দিলীপ মণ্ডলের নাম দিয়েছি, এই হচ্ছে দিলীপ মণ্ডলের প্যাড। এতে পরিষ্কার করে রেখেছে, উনি নিজে বলছেন যে আমাদের এমপি অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা এখানটা ক্যাম্পটা করছি এবং আপনারা 22টা রুমের ব্যবস্থা করুন এবং তাদের স্ন্যাক্সের ব্যবস্থা করুন। এবার 15 দিন ধরে আপনার যদি 22 জন লোক, তার 22টা রুম আর এই স্ন্যাক্সের কত লক্ষ টাকা বিল হবে, এটা টোটালি কন্ট্রিবিউশন করতে বলেছে। বেআইনিভাবে এই যে ক্যাম্পগুলোকে অর্গানাইজ করা, ডিএম এর পারমিশন ছাড়া, সিএমএইচ এর পারমিশনের ছাড়া অভিষেক ব্যানার্জি কি করে করলো? তাহলে ডিএম সিএমএইচ এর রেসপন্সিবিলিটি কোথায় গেল? আমাকে একজন ডিএমএইচ বলছেন যে আমাদের যে তৎকালীন ডিএম যে সুমিত গুপ্তা, তিনি নাকি সমস্ত ডিএমএইচ সিএমএইচদের এসে বলেছেন যে সরকারিভাবে সব কিছু অ্যাপারেটাস থেকে আরম্ভ করে লোকবল থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে হেল্প করতে হবে ক্যাম্পগুলোকে। সেইটাকে ইউজ করিয়েছে ফোর্সফুলি ডিএম সুমিত গুপ্তা। ওনাকেও তদন্তের আওতায় এনে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট, সে অ্যালোপ্যাথিকে প্রেসক্রিপশন করছে। ওখানকার আশাকর্মীদের, সমস্ত আশাকর্মীদের ওখানে দেওয়া হয়েছে। তারা বলছে যে আমাদেরকে ফোর্সফুলি বলে দিয়েছে বিএমএইচ যে ডিএম এর অর্ডার, সিএমএইচ এর অর্ডার,
আপনাদের যেতে হবে। প্রশাসনকে কাজে লাগিয়ে ওর প্রাইভেট ক্যাম্পগুলোতে করেছে এবং এত লক্ষ লোককে জোর করে ফোর্সফুলি, যারা বলছে যে আমাদেরকে জোর করে নেতারা বলেছে যে জগন্নাথ গুপ্তা থেকে ইউএসজি মেশিন দুটো আনা হয়েছিল, যে দুটো অল্টারনেটিভলি এই সমস্ত মডেল ক্যাম্প করে রয়েছে। সে সোনোলজিস্টের মধ্যে একজন কাউন্সিলর ছিলেন তৃণমূলের, আরেকজন সোনোলজিস্ট তিনি হচ্ছেন এমএলএ। এই দুজনকেও তদন্তে আনা উচিত। ক্যাম্পে ম্যাক্সিমাম ডাক্তার যারা আসছিল তারা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ডেন্টাল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, আয়ুর্বেদিক স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট, যারা আসছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল আয়ুর্বেদিক। ডাক্তার পাশ করা আয়ুর্বেদিক খুব কমই ছিল, কয়েকজন, হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, যেটা সম্পূর্ণভাবে একদম বেআইনি। এবং এইভাবে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলাটাও এটা একদম অপরাধযোগ্য। আমি তো প্রথমে চিকিৎসক হিসেবে ক্যাম্পে এসেছিলাম, তারপরে ক্যাম্পে করতে করতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্যাম্পটা করেছিলেন অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে 4-5 জন ডাক্তার মেনলি কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, ক্যাম্পটা আয়োজন করেছিল। তাদের কাছে আমি অনেকবার বলার চেষ্টা করেছি, তারা সেইভাবে আমাকে পাত্তা দেয়নি। হ্যাঁ, তো সেই জন্য আমি নিজের মতো করে আমি ডিউটি করেছি, আমি ক্যাম্প করেছি এবং নিজেকে আমি চুপচাপ রেখেছিলাম, কারণ তখন একটা অন্যরকম ব্যাপার ছিল। মুখ খুললে হয়তো শাস্তি পেতে হতো, যদি মুখ খুলতাম হয়তো আমার বিপদ হতো। এবার ফলতার আরো একটি পরিবারের অভিযোগ শুনুন। চোখ দেখিয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে, যেখান থেকে চশমা দেওয়ার প্রতিশ্রুতি মিলেছিল। তার স্বামীর হার্টের সমস্যা থাকায় একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই চশমাও তিনি পাননি আর রক্ত পরীক্ষার রিপোর্টও পাননি। শুনুন। ফলতা হরিণডাঙ্গা এলাকার বাসিন্দা অঞ্জলি শিকদার এবং নয়ন্ত শিকদার স্বামী স্ত্রী, তারা এসেছিলেন এই সেবাশ্রয় ক্যাম্পে। তিনি এসেছিলেন চোখ দেখাতে, চোখের সমস্যা, আর তার স্বামীর ছিল হৃদযন্ত্রের সমস্যা। আপনারা দুজনে এলেন, ডাক্তার দেখালেন, কি হয়েছিল? আমার চোখের জন্য এসেছিলাম, তা আমার চোখ দেখে বলেছিল চশমা দেবো। সেকেন্ডবারে আমি আর আসিনি, কারণ দেয়নি তো, কাউকে শুনেছি আশেপাশে। আর আমি স্বামী এসেছিল ইসিজি করতে, ওনার ইসিজি রিপোর্টটা দিয়েছিলেন, কিন্তু ব্লাড পরীক্ষা হয়েছিল, ব্লাডের রিপোর্ট দেননি। ডাক্তারবাবুরা তো আসল ডাক্তার ছিলেন না, ওনারা সব তো বাচ্চারা ডাক্তারি করছে। সেটা তখন বোঝেননি আপনি? না 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 না, এত লোকের ভিড় কি করে বুঝবেন? লোক তো ভীষণ ছিল না। চোখ দেখে কি বললো? আপনার চোখ ঠিক আছে, এবার পরের বারে আসবেন চশমা দেব। পঞ্চায়েতের নাম্বার নিল, বললো আপনার বাড়িতে যাবে না, পঞ্চায়েত থেকে আপনার পার্টি অফিসে যাবে, তারপর বাড়িতে চলে যাবে। চশমা? তা চশমা বাড়িতে গেছে? না না না। কতদিন অপেক্ষা করেছিলেন চশমার জন্য? কেন, ফার্স্ট সেবাশ্রয়ে দেখিয়েছি, সেকেন্ড সেবাশ্রয় হলো তখনও তো গিয়ে পৌঁছয়নি। মানে ফার্স্ট সেবাশ্রয় আর সেকেন্ড সেবাশ্রয়ের মধ্যে তো প্রায় 1 বছরের কাছাকাছি। কিন্তু তখনও তো যায়নি চশমা। আর আপনার স্বামীর ক্ষেত্রে কি হলো? বাইরে দেখিয়ে নিয়েছি ডাক্তার, ওইসব রোগীকে তো এখানে আশা করলে হবে না, বাইরে দেখিয়ে নিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। শরীর সুস্থ তাও নাকি ক্যাম্পে যেতে হতো, আর ক্যাম্পে না গেলেই জাহাঙ্গীর বাহিনী হুমকি দিত। সেবাশ্রয় ক্যাম্পে না গেলে জল বিদ্যুৎ কেটে দেওয়ারও হুমকি দেওয়া হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে এরকমই ভুরি অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর দায়ের হয়েছে। 6টি আইনের 27টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলাতেও এফআইআর দায়ের হয়েছে, পুলিশ এফআইআর দায়ের হয়েছে। কিন্তু একের পর এক যে অভিযোগ সামনে এসেছে যে শরীর আপনার সুস্থ তাও আপনাকে যেতে হবে ক্যাম্পে, আর তা না গেলে হুমকি দিত জাহাঙ্গীর বাহিনী। বাড়ির জলের লাইন, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুমকি দেওয়া হতো, অর্থাৎ জোর করে ক্যাম্পে যেতে হবে, একেবারে সেই দাপট দেখানো হতো এই সেবাশ্রয় ক্যাম্পের জন্য। এরকমই অভিযোগের পাহাড় সামনে আসছে। এবার অভিজিৎ দাস ববির করা মামলাতে এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তার পিএ সুমিত রায়ের নাম রয়েছে। এফআইআরে ফলতার ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানেরও নাম রয়েছে, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের নাম রয়েছে এবং তারই পাশাপাশি জাহাঙ্গীর খানের নাম রয়েছে। আর এই জাহাঙ্গীর বাহিনী হুমকি দিত যদি কারো শরীর সুস্থ থাকার পরেও সে ক্যাম্পে না যেত। একেবারে চাঞ্চল্যকর অভিযোগ। আর এই চাঞ্চল্যকর অভিযোগ করছেন ফলতার বাসিন্দা শ্যামল হালদার। রোগ থাকুক বা না থাকুক ক্যাম্পে যেতেই হবে, অর্থাৎ সেবাশ্রয়ের ক্যাম্পে যেতেই হবে, না গেলে জল বিদ্যুৎ কেটে দেওয়ার হুমকি দিত এই জাহাঙ্গীর বাহিনী। শুনুন। ক্যাম্পে যেতেই হবে এমন ফতোয়া বা নির্দেশ জারি করেছিলেন স্থানীয় তৃণমূল নেতারা। যেতেই হবে ক্যাম্পে, ডাক্তার দেখাতেই হবে, নাম নথিভুক্ত করতেই হবে, আর না করলে
কি হতো? না করলে হয়তো বাড়ি ছাড়ার হুমকি, অন্য অন্য সুযোগ সুবিধার হুমকি, এইরকম মানে হুমকি দিত, যেতেই হবে না তো মারধর, এইরকম ভাবের হুমকি সব। না, মানে ওটা তো একটা মেডিকেল ক্যাম্প, ওখানে তো রোগ না হলে যাব। ও রোগ না হলেও প্রত্যেকে যেতেই হবে ক্যাম্পে, ও জোর জুলুম, ও যেতেই হবে। আপনারা যে কেন যাব? ও ও ও গল্প নেই, ও জানার গল্প নেই, তাহলে তার আগে ঘা পড়ে যাবে, জানতে গেলেই তার আগে ঘা পড়ে যাবে দুমদাম। মানে আপনাদের যেতেও হয়েছিল? যেতে হয়েছিল, আমি একা শুধু যাইনি, আমার পরিবারে আছে, সব যেতে হয়েছিল। তাদের কি কোনো অসুখ ছিল? না 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 না, ওরম কোনো অসুখ ছিল না, না না সেরম না, কিন্তু জোর জুলুম যেতে হবে। এটা কারা করতো, কারা এসব? এটা ওই স্থানীয় তৃণমূল নেতারাই বলতো আর কি, এবারে ওই জাহাঙ্গীর খানের নির্দেশে বাড়ির লোকজন দেখাতো, ওই ওষুধ ফষুধ কি দিত সব ওই সবে, এবার আমাদের বাড়িতে বলে দিচ্ছে সব না খেতে আর কি, ওষুধটা না খেতে। আপনি বললেন যে না গেলে সুযোগ সুবিধা বন্ধ করে দেবে, কি সুযোগ সুবিধা? রেশন বন্ধ করে দেবে, ইলেকট্রিক কেটে দেবে, জল বন্ধ করে দেবে, টাইম কলের জল বন্ধ করে দেবে, এইসব মারধর হবে। এগুলো কি বলতো না করতো? করতো, করতো, অনেকের মারধর হতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।